রিলেশন হচ্ছে ফার্স্ট যেদিন আমাদের দেখা হয় সবচাইতে ইন্টারেস্টেড ব্যাপারটা হচ্ছে এটা যে ফার্স্ট দিনে আমাদের ফিজিক্যাল হয়ে যায়। 3 দিন ও আমার সাথে ছিল। 3 দিনে আমার কি অবস্থা হয়েছে আমি জানি। দিন রাত এক হয়ে গেছে। মানে ওর ওর ভিতরে যে মানুষ বলে কিছু ছিল না। ও হয়তো বা ইয়াবা খেত, এই জন্যই হয়তো বা এরকম ছিল, আমি জানি না। ও আমাকে বলছে যে ইয়াবা খেলে নাকি এরকম হয়, সেক্সুয়াল দিকগুলো নাকি একটু বেশি কাজ করে। তা আমি বলছি, তুমি ইয়াবা খেয়ে যদি তুমি এরকম করো, আমার সহ্যের একটা ব্যাপার থাকে। আমি তো কিছু খায় নিই। হ্যাঁ, আমি একটা নর্মাল মানুষ, আমার খারাপ লাগে। তো ও কিছু মানতো না, ওর মতো ও করতো। তো না দাঁড়ান, আসার পরে আপনি ওনার সঙ্গে ফার্স্ট মিট করলেন। ফার্স্ট মিট করার পর কতদিন আগে ঘটনা, কবে আসছেন আপনি? এই গত রোজার ঈদের 1 বছর হয়ে গেছে 1 বছর প্লাস প্লাস রোজার মধ্যে। গত রোজার ঈদের আগের রোজার ঈদ। তো এখন ওর সাথে ফার্স্ট মিট, ও আমাকে সামনাসামনি যখন দেখে, আমি যখন দেশের বাইরে ছিলাম, এখন আপনি আমাকে যা দেখতেছেন আমি মোটেই এমন ছিলাম না। অনেক সুন্দর ছিলাম, অনেক ফ্যাট ছিলাম। তো ও আমাকে দেখার পর তাকায় আছে, বলতেছে যে আমি যা চাইছিলাম তার চেয়ে তো অনেক বেশি পাইছি। ফাইন, এখানে আবার একটা কথা আছে। একটা হচ্ছে যে আপনি যখন আসলেন তখন আপনি প্রতি মাসে কত টাকা পাঠাতেন ওই সময়? 13,000। ওই 13,000ই পাঠাতেন। আচ্ছা, ইনকাম তো ভালোই ছিল সবকিছু মিলে, আপনি সবকিছু মিলে ভালোই ছিলেন। হ্যাঁ, ভালো এই ছেলেটার জন্য আপনার এই অবস্থা হয়ে আপনার দেশে ফিরতে হলো। তার কারণ হচ্ছে ও আমাকে বলছে বিয়ে করবে, সেই জন্য। আর আমি আসার সময় আমার বাসার কারোর জন্য কিচ্ছু আনি না। ছেলেটা বলেছে বিয়ে করবে। হ্যাঁ, তো কি বলতেছিল, তুমি দেশে চলে আসো তোমাকে বিয়ে করবে, এরকম কিছু তারা দিচ্ছে? তারা দিচ্ছিল বলতে আমি পাগল হয়ে গেছি, বিয়ে করবে, চলে যাই, আর কষ্ট করতে ভালো লাগতেছে না। প্রায় 3 বছর হয়ে তাহলে আসছে। বাসায় আগুন ধরালেন কেন? আসার আগে যে ঝগড়া, আবার ঝগড়ার কারণে আগুন ধরিয়ে দিয়েছেন। আচ্ছা, তো আসলে ও যে প্রচন্ড রাগ। তারপরে আমি শুধু ওর বাবা আর ওর দুলা ভাই ছাড়া ওর ফ্যামিলির যারা ছিল সবার জন্য আমি সবকিছু আনি, গিফট আনি, বাট আমার ফ্যামিলির কারোর জন্য কিচ্ছু আনি না। তো এই জিনিসটা ও কত বছর পরে আসলেন? 3 বছর। 3 বছর দেশের বাইরে ছিলেন, 3 বছর পরে আসলেন। হ্যাঁ, তারপর ওর সাথে ফার্স্ট মিট তখন ও বলতেছে আমি যা চাইছি তার চাইতে অনেক বেশি সুন্দর তুমি। আর ওর ফ্যামিলি সবাই ছিল কালো। এখন যেটা সত্যি কথা, ওর ফ্যামিলি সবাই কালো। তো বলতেছে যে তুমি তো আমার বংশের সবচেয়ে বেশি সুন্দরী হবে। আমি বলছি, থাকে, এমন করে বলার দরকার নাই, শুধু বিয়ের টাইমে বিয়েটা করলেই হবে। দুষ্টামি করতেছিলাম। এরপর থেকে ভালো রিলেশন হচ্ছে। ফার্স্ট যেদিন আমাদের দেখা হয় সবচাইতে ইন্টারেস্টেড ব্যাপারটা হচ্ছে এটা যে ফার্স্ট দিনে আমাদের ফিজিক্যাল হয়ে যায়। কোথায় মিট করেন আপনারা? ও আমাকে একটা জায়গায় নিয়ে যায়। ও বলতেছে চলো, আমার একটা সিক্রেট কফি শপ আছে, ওইখানে আমরা যাব। তো এখানে আমরা যাই। কোথায় কফি শপটা? একটা শনিয়াকড়াতে, ঢাকার ভেতরে শনিয়াকড়াতে। হ্যাঁ, তারপর? তো ওইখানে নিয়ে গেল। তো এইখানে এত দিন পরে ওরে আমি দেখছি। এখন এর মধ্যে কিছু হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না, যেহেতু ফোনে আমাদের এত কিছু হতো। তো ফার্স্ট মিট আমার মনে হয় না ওরে আমি প্রথমবার দেখতেছি, মনে হয়েছে ওরে আমার অনেক আগে থেকেই দেখা। ওই দিন এরকম হলো কফি শপের ভিতরে, কফি শপের মধ্যে। কফি শপ এটা হয় কফি শপটা অন্যরকম ছিল। অন্যরকম বলতে কফি শপ ডিজাইনটা করা হয়েছে এরকম? ডিজাইনটা করা হয়েছে এরকম, আলাদা আলাদা সাইড ছিল, দুইটা সাইডের সোফাগুলো ছিল, রাউন্ড সোফাগুলো ওই রকম। যখন ভিতরে কেউ ঢুকতো তারা সোফাটা বন্ধ করে দিত, দেয়ালের সাথে বন্ধ করে দিল। এটা জাস্ট ছোট একটা রুমের মতো হয়ে যেত। উপর থেকে খোলা? উপর থেকে খোলা, উপরে তো দেয়াল। আচ্ছা, হ্যাঁ। আর এটা বন্ধ করে দিলে আলটিমেটলি কেউ এন্টার করতে পারে। পুরাটাই ছিল অন্ধকার, লাইক সব দিন লাইট জ্বালানো ছিল এরকম। তো ওইটা টোটাল কেউ ডিস্টার্ব করতো না? না। তার মানে এরকম সোফা আলটিমেটলি এগুলো বানানো হয়েছে যাতে করে এখানে কাপড়রা আসে এবং এসব কাজ করে। ওকে, তার মানে আর পার আওয়ার্স করে 200 টাকা করে নেয়। ওখানে পার আওয়ার্স বসলে 200 টাকা করে নেবে। মানে একদম স্পেশালি ফ্যাসিলিটেড ফর দিস কাইন্ড অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। ওকে, আমার জানা ছিল না। হ্যাঁ, বলেন। তারপর ওই দিন এরকম হয়ে যায়। তারপর আস্তে আস্তে প্রায় সপ্তাহে 2 দিন করে দেখা। আপনার নিজেরও তো একটু ইতস্ততা লাগার কথা, কারণ আপনাকে আমি প্রশ্নগুলো এই কারণেই করছি, কারণ আপনি সেই সময় অনেক বেশি ইমোশনাল এবং যে ধরনের পরিবারে বড় হয়েছেন সেখানে এই ধরনের অ্যারোগেন্ট গ্রো করাটাও খুব স্বাভাবিক। কিন্তু আপনি এরকম একটা খোলামেলা জায়গাতে, হাজার হলেও এটা তো এক ধরনের চরম পর্যায়ের ক্রেজিনেস না থাকলে এরকম পাবলিক জায়গাতে, আপনার জন্য তো এটা প্রথম।
ভার্চুয়ালি আপনারা এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু এটা তো একদম এক ধরনের পাবলিকলি এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, দুজনের ফার্স্ট মিট, তার মধ্যে আপনার নিশ্চয়ই এটার মধ্যে সম্মতি ছিল। হ্যাঁ, আমার সম্মতি ছাড়া কিছু হয়তো ইম্পসিবল। রাইট, ও কিন্তু ভুল করেছে, সে কারণেই ও কিন্তু আজকে এখানে এসছে। এবং আমি এই না ভুলের চাইলে- মাত্রাটা কত বড় আপনারা যখন সামনের দিকে যাবেন তখন বুঝবেন। হ্যাঁ, আমি না চাইলে কোনোদিন এটা হতো না, আর পারতো না। রাইট। তারপর ফার্স্ট আমাকে একটা পিল দেয়। ওই দিনই? হ্যাঁ। ওকে। তো আমি আমি ওই পিলটা নেওয়ার পর আমার খুব মানে কেমন যেন লাগে। আমি এটা মানে আমার শরীরে এটা শুট করে না। আপনারা তো বিয়ে করার জন্য এসেছিলেন, তো বিয়ে করার জন্য আসলে বিয়ে সবাই নিচ্ছে করবে। তো তারপর ঈদ ছিল, ঈদের এইরকম একটা কাহিনী ঘটে রমজানের মধ্যে, তাও আবার ও রমজানের মধ্যে? রমজানের মধ্যে এরকম একটা খারাপ একটা ব্যাপার ঘটে যায়। তারপর ঈদের 2 দিন পর আমরা আমি বাসায় জানানো হয় যে আমি কক্সবাজার যাব ফ্রেন্ডদের সাথে। তো ওর ফ্রেন্ডদের আগেই পাঠায় দেয়, ও বলে যে আমরা ওর ফ্রেন্ড নিয়ে যাচ্ছি। ওর ফ্রেন্ডরা ওরা আগে থেকেই হোটেলে রুম বুক করে রাখে। তো আমরা এখানে গিয়ে উঠি, বাসের মধ্যেও ঝগড়া লেগে গেছে, এরকমই হয়। তো আমার মন খারাপ। ওইখানে যাওয়ার পর মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে ও যে এতটা পাগল, আমি রুমে ঢুকতে দেরি, এতটা জার্নি করে আসছি, ওর আমার উপরে ছাপায় পড়তে দেরি নেই। এক কথায় না বলে পারলাম না। মানে আলটিমেটলি বিষয়টা ছিল এরকম যে আপনারা ওখানে গিয়ে পার্সোনালি টাইম পাস করবেন। হ্যাঁ, ওকে, তো কাজ আপনি করবো। ওকে তো ওইখানে গেলাম, রোজ একটা না মনে হয় 3 দিন ছিলাম, রোজই মনে হয় মানে ওই ঝগড়াটাই হচ্ছে বেশি। কাছাকাছি থেকে ঝগড়া হচ্ছে? ঝগড়াও হচ্ছে, কিসের ঝগড়া ছিল, কি বিষয়ে ঝগড়া হতো? এই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে, আচ্ছা। কথাই মিলছে না। তো এর মধ্যে আমি ওকে একটা কথা বলছিলাম যে যাই করো আমার সামনে করবা, তুমি যত বড় অপরাধ করো আমার সামনে যদি করো আমি তোমাকে মাফ করে দেবো, আমার পিছনে কিছু করো। আপনার সন্দেহ তো কোনো অপরাধ করে? ওই যে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত, ব্যাপার, ইয়াবা, কোনো তখন ইচ্ছা। কোনো ব্যাপার। হ্যাঁ, তখন ও আমাকে, আর ওর সবগুলো টাকা আমার কাছে ছিল। তো একটা জিনিস ভালো লাগতো, যখন টাকা লাগতো মানে ওই জায়গায় থাকাকালীন আমার কাছে টাকা যেত যে দাও, আর একটা কথা ও আমাকে বউ বলে ডাকতো। হুম। বউ আমার টাকা, বলে অনেকেই বউ বলে। হ্যাঁ, যে আমার টাকা লাগবে আমি এটা করব। তো একদিন আমি বলছি কি করবা, বলছে ড্রিঙ্কস করবা। আমি বলছি আচ্ছা তোমার ফ্রেন্ডরা আছে, আচ্ছা ঠিক আছে করো, বাট আমার সামনে। বলতেছে তোমার সামনে কেমনে? আমি বলছি তোমার, আমি বলছি যে যা করবো আমার সামনে করবো, আমি কিছু বলবো না। তো ওর ফ্রেন্ডদের রুমে আমাকে নিয়ে যায়, আমার সামনে ওরা সবাই মানে রুমের ভিতরে ঢুকার পর আমার জাস্ট এই মানে মনে হয়েছে আমি সেন্সলেস হয়ে যাবো। কেন? ওরা প্রচন্ড পরিমাণের ইয়াবা খেয়েছে রুমের মধ্যে, মানে আমার বয়ফ্রেন্ড না, ও তো পরে আসছে, ওরা সবাই মিলে মানে ওই গ্রুপটাই ছিল এরকম। কি হোটেলের রুমে? হ্যাঁ। তো ও ঢুকার পরে আমার এত খারাপ লাগতেছিল, আমি না পেরে আমি বারান্দায় চলে গেছি। তারপর আবার ঘরে আসলাম যে এত ভালো লাগতেছে না, কতক্ষণ বারান্দায় থাকা যায়। তারপর একটা পর্যায়ে আমার সামনেই ইয়াবা খাওয়া শুরু করলো, ড্রিঙ্কস করলো, করার পর আমাদের রুমে চলে গেলাম। তো 3টা দিন মানে ও নিজে মানে এই কথাগুলো বলতেছি এই জন্য যে ও যদি কখন এটা শুনে, ও হয়তো বা নিজের মন থেকে হইলেও ও মানবে যে হ্যাঁ এটাও করছে, যে ও জানতো যে আমার লাইফের ফার্স্ট ওই ছিল। কারণ 3 দিন ও আমার সাথে ছিল, 3 দিনে মানে আমার কি অবস্থা হয়েছে আমি জানি, দিন রাত এক হয়ে গেছে। মানে ওর ওর ভিতরে যে মানুষ বলে কিছু ছিল না, ও আমি মানে ও হয়তো ইয়াবা খেত এই জন্যই হয়তো বা এরকম ছিল, আমি জানি না। ও আমাকে বলছে যে ইয়াবা খেলে নাকি এরকম হয়, সেক্সুয়াল দিকগুলো নাকি একটু বেশি কাজ করে। তা বলছি তুমি ইয়াবা খেয়ে যদি তুমি এরকম করো, আমার সহ্যের একটা ব্যাপার থাকে, আমি তো কিছু খায় নেই। হ্যাঁ, আমি একটা নর্মাল মানুষ, আমার খারাপ লাগে। তো ও কিছু মানতো না, ওর মতো ও করতো। তো একটানা 3 দিন এরকম, তারপর আমি প্রায় সিক হয়ে যাই, এরকম অবস্থা। মানে অমানসিক ভাবে চলতে থাকে বিষয়গুলো। হ্যাঁ, এগুলো চলতে থাকে। আমারও ইচ্ছে ছিল আমি কখনো ওরে মানে ওর মন খারাপ হোক, ওর ভালো লাগে না বা ওর কষ্ট পাক এমন কিছু কাজ আমি কখনোই করতাম না। থাক, আমার কষ্ট হোক, ও যা খুশি করুক। তো ওইখান থেকে যখন আমরা দেশে মানে ঢাকা আসি, তারপর ও ওই ওই ফার্স্ট আমাদের ছবি তোলা। ছবি তোলা বলতে?
মানে যখন ফিজিক্যাল হচ্ছে, কক্সবাজারে গিয়ে হ্যাঁ তখন কি করেন আপনারা? এগুলো ভিডিও করেন? ও ভিডিও করতেছে। আপনার কি আপনার সম্মতি ছিল সেটাতে? আমার সম্মতি ছিল। আমি বললাম না যে ও এমন কিছু করুক, মানে আমি চাই না যে ও এমন কোন। ওর ভিডিও করার ব্যাপারটা মাথায় আসলো কেন? ওর ইচ্ছা হয়েছে, ও দেখবে আচ্ছা, আমাদের দুইজনের ভিডিওটা কিসে হয়? ফোনে, ফোনে ভিডিও করে? ওকে। আমার সামনেই করে। তারপর এখান থেকে আসার পর ওর ফ্যামিলি জানতো আমাদের ব্যাপারটা। আচ্ছা, তো আমি ওর বোনকে একদিন নক করি, তো ও একটা পর্যায়ে দেখি আমি যে আপনাদের মধ্যে সম্পর্কের অবস্থা এত বাজে, এত কিছু হচ্ছে, গায়ে আগুন ধরার মতো ঘটনা ঘটে যাচ্ছে। আপনি ঠিক আছে, আপনার নিজের একটা সম্মতি ছিল, আপনার বয়সও কম, আপনি গেলেন ওখানে, এরকম একটা সম্পর্কে জড়াচ্ছেন, সামনাসামনি সবকিছু দেখছেন, তারপরও এই ভিডিও করার যে ব্যাপারটা, এটা আপনি নিজে থেকে অনুমতি দিয়েছেন ওকে। হুম। আপনার একবারও চিন্তা হয়নি যে এই ভিডিওটা অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে? অনেক বিশ্বাস করতাম। দ্যাটস অ্যাকচুয়ালি হ্যাপেন, প্রিয় শ্রোতা। কেন বলছি? কজ লাভ রানস ব্লাইন্ড, একটা কথা আছে যে ভালোবাসা অন্ধের মতো দৌড়ায়, এবং এটার কোনো লজিক থাকে না। একটা মানুষ যখন ইমোশনালি লাভের মধ্যে পড়ে যায়, তখন পুরো দুনিয়া একদিকে, প্রেম একদিকে। এবং মজার বিষয় হচ্ছে, এটা একটা আগুনের ফুলকির মতো। আগুনের ফুলকি যেরকম তাপ করে উঠে চলে আবার যেভাবে নিভে যায়, এটাও ঠিক তাই। লাভের ইমোশন প্রথম পর্যায়ে যেটা আসে, সেটা যদি একটা মানুষের জীবনে লাইফ লং স্টে করে, তাহলে মানুষটা পাগল হয়ে যাবে, এবং এটা কোনোভাবেই সম্ভব না। এবং সেই জন্য ব্যালেন্স করার জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা এই ইমোশনটা বেশি দিন রাখেন না। ঘটনা কিন্তু তখনই ঘটে, ইমোশনটা যখন কমে যায়, ওই সময় যতগুলো ভুল হয়, সেই ভুলগুলো সারাটা জীবন জুড়ে বয়ে বেড়াতে হয়। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন এই ইমোশনের মধ্যে থাকি, আমরা বুঝতেই পারি না যে আমরা ইমোশন থেকে একটা সময় বের হয়ে আসবো, এবং খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসবো। আমরা এটা মানতেই চাই না, আমরা মনে করি যে এটাই জীবন, এবং এখানেই সারা জীবন আমাদের স্টে করতে হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আজকে যারা টিনেজার ছেলেমেয়ে, যারা এটা শুনছো, জীবনে প্রথম প্রেম করছো, এই ধরনের প্রেম করছো, ভার্চুয়াল বলে প্রেম করছো, এবং ভিডিও করে যাচ্ছ দেদারসে, সুন্দর সুন্দর করে সেভ করে রাখছো, কোন দিন কোন তারিখ দিয়ে কোথায় গিয়েছিলে ভিডিও করে করে ফাইল দিয়ে সেভ করে রাখছো। তারা শুধু একটা জিনিস জেনে রেখো, নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ রকমের যেই বোমাটা, সেটা তুমি সেভ করছো তোমার জন্য। তারপর ঢাকা আসার পর ওকে তো আমি বলতেই থাকি যে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব। ও বলে যে আজকে না কালকে, আজকে না কালকে। পিতাচ্ছে। হ্যাঁ। তারপর একদিন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চল আমরা ডেট ফিক্সড করি, ওই দিন আমরা বিয়ে করব। তো আমার ফ্রেন্ডের বাসায় বসে একটা ডেট ফিক্সড করা হয় যে ওই দিন আমরা বিয়ে করব। কিন্তু ওই দিন পার হয়ে যায়, বিয়ে তো করেই না। আর ও মানে বিয়ের ডেট আসলেই ও উল্টাপাল্টা করতেছে, ঝগড়াঝাটি করতেছে। তো এরকম কিছু হলে এর মধ্যে হঠাৎ করে একটা জিনিস দেখি যে আগে ঝগড়া করতো, ঝগড়া করতে করতে এমন একটা ব্যাপার চলে আসছে যে এখন আমার গায়ে হাত তুলে। হাত তুললো? হ্যাঁ, কিছু হলেই ও আমার গায়ে হাত তুলতো। তো এই জিনিসগুলো অনেক খারাপ লাগতো, এতটাই খারাপ লাগতো বোঝানোর মতো না। কারণ আমি আমার ফ্যামিলি থেকে কোনোদিন আমার গায়ে হাত তোলা হয় নাই। মানে আমার ফার্স্ট, আমার লাইফের শুরুটাই, মার খাওয়া শুরুটাই ওর কাছে আসার পর থেকে। তারপর ওইখানে আমার ফ্রেন্ডের বাসা থেকে আসার পর ও সেদিনও আমাকে মারে, প্রচণ্ড রকমের মারে। মারার পর, মারার কারণটা হচ্ছে, হ্যাঁ ওকে আমি বলি যে চলো বিয়ে করি, নাইলে কিন্তু আমি তোমার নামে মামলা করবো। বলতেছে মামলা করবো মানে কি? তখন আমার কাছে কিছু ছবি ছিল, তো আমি বলছি ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে তোমার ফেসটা তুমি চিনো তো, আমি কিন্তু এগুলো দিয়ে দিব। পরে বলতেছে যে মামলা করবি, এটা সেটা অনেক কথা। কে মামলা করার কথা বলে? আপনি মামলা করার কথা বলেন? আচ্ছা, মামলায় আপনি কি শুরু করবেন? আমার কাছে ছবি ছিল কিছু। তারপর ও যে আমার সাথে কথা বলতো, হ্যাঁ, মানে মেসেজ, মামলাটা কিসের জন্য? এই যে ও আমার সাথে এগুলো করছে, করার পর আমাকে ছবি, আমাকে বিয়ে করতেছে না, আচ্ছা, হ্যাঁ পিছাচ্ছে, আমারও তো একটা লাইফ। তো মেসেজগুলো ছিল, আচ্ছা, কথা হতো, আর ছবি কিসের ছিল? স্ক্রিনশট, মানে ছবিগুলো পিকগুলো ছিল ওরা আর আমার একসাথে। একসাথে বলতে নর্মাল যেগুলো মানুষ দেখতে পারে এরকম ছবি, নাকি আপনাদের ভেরি পার্সোনাল ছবি? ভেরি পার্সোনাল, পার্সোনাল ছবি। তার মানে আপনারা যখন ভিডিও কলে সব করতেন, তখন আপনি কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলেন? এই ছবিগুলো হচ্ছে কক্সবাজার যখন গেলাম তখনের ছবি। এই যে মাঝে মাঝে যখন দেখানো হতো না, তখন ফোন সেক্স হতো। বাংলাদেশে আসার পরও যেদিন দেখা হচ্ছে না সেদিন ফোন সেক্স হচ্ছে, অনবরত প্রত্যেক দিন হচ্ছে। যেদিন আমি না করব, যেদিন আমি ওকে ফোনে উল্টাপাল্টা কথা না বলবো, সেই দিন আমার সাথে ঝগড়া করবে। তার মানে বিষয়টা ছিল এরকম যে আপনাদের নর্মাল রিলেশনশিপ, যেটা বোঝাই আমি, যে নর্মালি কথাবার্তা যেটা হতো তার চেয়ে এক্সট্রিম লেভেলে বেশি হতো যেগুলো, সেগুলো হচ্ছে এই ধরনের সম্পর্ক, ইলিগাল, যেটা বিয়ের আগে। আপনারা এই সময় দুজনেই যেটা করতেন, বিভিন্ন রকম স্ন্যাপ রেখে দিতেন, ছবি রেখে দিতেন, এবং সেটা দেখে আপনি তাকে বলছেন যে যদি তুমি বিয়ে শাদীর দিকে না যাও, তাহলে আমি এগুলো দিয়ে মামলা করবো। ওকে, তারপর আমরা ওকে দেখতেছি যে না, হচ্ছে না, ও আমার কোনো কথাই শুনতেছে না। মানে প্রচণ্ড রকমের ভয় দেখাই ওরে আমি, যে
থানার সামনে যাই। আমি জানি আমি থানায় ঢুকবো না, আমি থানার সামনে পর্যন্ত যাই। আমি এখানে একটু থামাচ্ছি প্রিয় শ্রোতা। অনেকেই হয়তো রেডিওতে শোনার পরে অনেকেই হয়তো একটু আটকে উঠতে পারেন যে এটা এইরকম একটা কন্টেন্ট রেডিওতে এভাবে প্রচার করাটা ঠিক হচ্ছে কিনা। আমি আপনাদের সাথে বিনীতভাবে এই জায়গাটিতে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই, সমাজে বা আমাদের সোসাইটিতে এই জায়গাটি, ওই যে বিষয়টি এখন বলছে, যে শব্দটি বলছে বারবার, যে ফোন সেক্স কিংবা এই যে ভার্চুয়ালি যে বিভিন্ন রকমের ছবি আদান প্রদান এবং একজনের সঙ্গে ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়া, তারপর বিভিন্ন রকমের জায়গাতে গিয়ে সেগুলো ভিডিও করা, এগুলো আমাদের সমাজে এখন, শুধু আমাদের সমাজে আমরা বলবো যে পুরো বিশ্বেই এগুলো এখন একটা ভাইরাল কন্টেন্ট এবং এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি হচ্ছে এবং কিছু কিছু মানুষের জীবনকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসগুলো যে কতটা ভয়ানক হতে পারে, যে ধরুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে হয়তো বা পার্সোনালি কোনো একটা ব্যক্তিগত জায়গাতে গিয়ে এই বিষয়গুলো হয়তো বা আপনি রেখেছেন, হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে কিছু গোল্ডেন মেমোরি হয়তো নিজেরা দেখেই হয়তো বা, আপনার উদ্দেশ্য ভালো ছিল, আমি সহজ বাংলায় যদি বলি, এই ফোনটা, যে ফোনটাতে আপনি রেখেছেন বা যে ডিভাইসটাতে আপনি রেখেছেন, সেটা আপনার হাতছাড়া হয়ে গেল এবং এটা কতটা ভয়ানক হতে পারে আপনার জন্য একটু চিন্তা করে দেখুন। আমরা ইমোশনালি এত বেশি এই জায়গাগুলোতে ইনভলভ হচ্ছি যে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কতটা হতে পারে আমরা সেটা জানছি না। দেখুন, আমার দায়িত্বের জায়গাটা এটা। আমি যখন অনুষ্ঠানটা করি তখন আমি কথাটা এই কারণেই বলছি যে কম বেশি আমরা সবাই এই জিনিসগুলোর মধ্যে আমরা ইনভলভ। আমরা যেন এমন কোনো বিপদগামী সম্পর্কে গিয়ে এইসব জিনিস চর্চা না করি যাতে করে এই জিনিসগুলো আমাদের নিজের জীবনের জন্যই দুর্বিষহ হয়ে যায়। অর্থাৎ এমন যদি চর্চা করতেই হয় তাহলে এমন কিছু সম্পর্ক বা এমন সিকিউর জায়গা থেকে চর্চা করা উচিত যেটা কোনোভাবেই আপনার ভবিষ্যৎকে ভয়ানকভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেবে না। আর ওর জায়গাটা এমন হয়ে গেছে, বিশেষ করে আজকে মম যে কথাগুলো এখানে বলছি, দুজনের যে ঘটনাটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অস্বাভাবিক সম্পর্ক। প্রেমের সম্পর্কের চেয়ে বেশি চলে গেছে হচ্ছে শারীরিক সম্পর্কের দিকে। ম্যাক্সিমাম যেটা বলতে চাচ্ছে এটা হচ্ছে শারীরিক সম্পর্ক। এবং কতটা বিপদগামী শারীরিক সম্পর্ক দেখেন, দ্বিপাক্ষিকভাবেই ওদের কাছে প্রচুর ডকুমেন্টস ছিল যে এই ডকুমেন্টসগুলো চাইলে ওরা একে অপরের এগেনস্টে ব্যবহার করতে পারে। এবং এই ঘটনা আমাদের সমাজে শুধুমাত্র মমই ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আমাদের সোসাইটিতে আছে, অসংখ্য ঘটনা। আমরা কিছুদিন আগেই এবং এখনও চলতেছে, আমাদের খুব ওয়েল নোন একজন সেলিব্রিটির এরকম একটা ঘটনা আমরা আমাদের মিডিয়াতে ভাইরাল হতে দেখেছি এবং আমার খুব বিরক্ত লেগেছে। আমি ব্যক্তিগত অপিনিয়ন এখানে বলছি, আমার খুব বিরক্ত লেগেছে এরকম একটা ইস্যু নিয়ে মানুষের এত বেশি আগ্রহ দেখে। ব্যাপার হচ্ছে যে এটাই যে আসলে আমরা কনস্ট্রাকটিভ বা ভালো জিনিসের প্রতি যতটা আগ্রহ দেখাই, আমাদের খুব ন্যাচারালি এইরকম জিনিসের প্রতি আগ্রহটা অনেক তীব্র হয় এবং এটা নিয়ে যত পরিমাণ নাড়াচাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আসলেই খুব দুঃখজনক, দ্বিপাক্ষিকভাবেই খুব দুঃখজনক। কিন্তু আমার মনে হয় যে এটা শুধু একজন সেলিব্রিটি কিংবা সেলিব্রিটির সাথে জড়িত একজন মানুষ তার ঘটনা না, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। কিছু কিছু আপনি জানতে পারছেন, কিছু কিছু আপনি জানতে পারছেন না। এই কিছু না, আমি বলবো অনেক বড় একটা অংশই হয়তো আপনি জানতে পারছেন না। মম, তারপরে আপনি ভয় দেখানোর পরে কি হলো? তারপর আমার ইচ্ছা ছিল যে ওকে আমি জাস্ট ভয় দেখাবো, আর কিছু না। থানার সামনে গিয়ে মানে ফার্স্ট টাইম বললাম, দেখো আমি রাস্তায় বের হয়েছি, রাস্তার ছবি দিলাম, রিক্সা উঠছি, সেটার ছবি দিলাম। তারপর থানার গেটের ছবিটা দিয়ে বললাম, দেখো আমি কিন্তু থানায় ঢুকতেছি। তখন ও প্রচন্ড পরিমাণের ভয় পায়। ভয় পাওয়ার পর আমার কাছে অনেক মাফ চায়, আর মাফ চাওয়ার পর বললো যে তুমি যা চাইবা তাই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো। হ্যাঁ, ওকে, বিয়ে করবে। তারপর আমি বাসা চলে আসলাম। তখন আমি বলছি যে দেখো আমি যেতাম না থানায়, আমি শুধু একটু ভয় দেখানোর জন্য করছি। ও বলতেছে যে যাই হোক বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে চলো আসো আজকে বিয়ে করবো। ঠিক কি? পরে বলতেছে হ্যাঁ। আমার মাথায় এতটুকু ঢুকে নাই যে আমি আমার ফোনটা সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, বলুন। আমাকেও নিয়ে গেল। ও আমাকে বলতেছে আজকে তুমি না নৌকায় ঘুরতে অনেক পছন্দ করো, চলো নৌকায় ঘুরবো। তো নৌকা এমন একটা জায়গায়, যে জায়গায় মানে মানুষ খুন করে ফেললো লাগে সরল মতো। হ্যাঁ, তো আমাকে ফার্স্টে ওইখানে নিয়ে গেল। আমাকে বললো তুমি তো সকালে খাও নাই, খায় নাও। আমার একটা মানে ব্যাড হ্যাবিট হচ্ছে আমি খাওয়া দাওয়া করি না। আমাকে আগে ফার্স্ট খাওয়ালো, খাওয়ানোর পর বলতেছে আসো। নৌকা ওঠার আগে বলতেছে ফোনটা দেখি। তখন তো আমি বুঝে গেছি যে হ্যাঁ, তো তখন বলছে চলো আমরা বিয়ে করবো না। বলছি যে হ্যাঁ ফোনটা একটু দাও না, ফোন দেওয়া যাবে না, ফোন দিব না আমি। এইটা বলাতে আমাকে একটা থাপ্পড় দেয়, আমি পড়ে যাই। আমাকে মানে আমি বলতেছি আমি ফোন দিব না, তুই আমার ফোন ছাড়, আমার হাত ছাড়, আমি চলে যাবো, আমার বিয়ে করতে হবে না, ছাড়। ও আমাকে টানতে একটা নৌকার উপর উঠায়, নৌকালাকে বলে তাড়াতাড়ি নৌকাটা ছাড়েন। আমাকে টেনে হেসড়ে আমাকে নৌকা উঠায়। না না, উনি দেখেই বুঝতে পারছেন, বলতে যেভাবে বলছে নৌকালা বুঝতে পারছে হয়তো বা টাকা বেশি দিবে। তো নৌকাটা পানির মাঝখানে নিয়ে গেল। তখন তো আমার ব্যাক করার কোনো ওয়ে নেই। তো ও আমাকে মানে ফোন চাচ্ছে আর প্রচন্ড রকম ভাবে মারতেছে। আমি দিচ্ছি না, ও আমাকে মারতেছে। মানে আমার এমন অবস্থা হয়েছে, আমি নৌকার মধ্যে আমি প্রায় সেন্সলেস হয়ে যাবো অবস্থা। মানে কতগুলো থাপ্পড় দিয়েছে আমার মনে নেই, কিন্তু মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর ফোন দিলাম, ও মানে লক করা ছিল, পাটান দেওয়া ছিল, ওইটা খুলতে পারতেছে না। তো আরও রাগ,
আমি নিয়ে ফোন চাইছে, ফোন দিছি। এখন ওইটার জন্য আরও বেশি মার শুরু করছে। এখন আমি এক পর্যায়ে সহ্য করতে না পেরে ওর পায়ে ধরছি, প্লিজ আমার এইভাবে মাইরো না, আমি ফোনের লক খুলে দিচ্ছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তো পা ধরে পর বলতেছে তুই পা না ধরে তুই ফোন খোল। তারপর আমি মারতেছে আর বলতেছে। তো তারপর আমি মাফ টাফ চেতেছি, দেখো তুমি আগে মারা বন্ধ করো, আমি দিচ্ছি। তারপর ফোনের লকটা খুলে দিলাম, ও সব কিছু ডিলিট করলো। সব কিছু ডিলিট করার পর ওর আমার ফোনের মধ্যে ওর জিমেল অ্যাড করলো, যেন আমি কি করি না করি সব যেন ও দেখতে পারে। তো যাই হোক, আমি জিমেল মানে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কটা করে দেওয়া, তার মানে আপনি ছবিতে যা তা তুলবেন ওর পার্সোনাল ড্রাইভে গিয়ে সেভ হবে। হ্যাঁ, তারপর বলতো যে তখন সেই দিনও মানে যখন ডিলিট করলো ওর মন শান্তি হলো, তখন ওই অবস্থায় আমাকে আদর আদর করে চলো 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 থাক, আর কোনোদিন মারবো না, মাফ করে দাও বলে আবার সেই কফি শপে নিয়ে গেল। ওইখান থেকে আবার কফি শপে নৌকা থেকে গিয়ে আবার সে অকাম। তারপর ওইখান থেকে আমার তো অবস্থা অনেক খারাপ, আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। প্রিয় শ্রোতা, ওর দিকে আঙুল তুলবেন না। আমি জানি যে অনেকেই কমেন্টস করছেন, আজে কথা বলছেন ওর দিকে। প্লিজ, একজন মানুষের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা তোলেন। ও কিন্তু এখানে সেলিব্রিটি হতে আসে নাই। হ্যাঁ, ও আপনাদেরকে সচেতন করার জন্য আসছে। ওর জীবনে তো সব করেছে। এমন হতে পারে যে এর চেয়েও ভয়ানক ঘটনা নিয়ে আপনি হয়তো বা গল্পটা শুনছেন, সুতরাং ওকে জাজমেন্টে যায় না, আপনারা নিজেরা সতর্ক হন। এবং এমনও হতে পারে যে যে মেয়েটি আজকে শুনছেন তার ঘটনা হয়তো বা এর চেয়েও ভয়ানক রকমের, যাতে বিপদে না পড়েন সেই জন্যই এটা প্রচার করা হচ্ছে। সুতরাং ওর দিকে আঙুল তুলেন না, নিজেরা সতর্ক হন। ওকে ধন্যবাদ দেন যে ওর নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে বলে আজকে লাখ লাখ মানুষের সামনে কালার হয়েও আপনাদেরকে সতর্ক করতে এসছে। জি বলুন। ফ্রেন্ডের বাসায় গেলাম, তো আমার ফ্রেন্ড বলতেছে তোর কি হয়েছে যে ফেস এমন ফুলে আছে, চোখ টোকের অবস্থা কেন? পরে হাসতে হাসতে বলতেছে আমি মারছি, আর আমার বয়ফ্রেন্ড বলতেছে আমি মারছি। তারপর বললো যে যাক তুমি উল্টা পাল্টা করছো, তুমি রাগ দেখাইছো এই জন্য মার খেয়েছো, আগে ডিলিট করলে কি হইতো? আমি তো তোমার ইচ্ছাই ছিল এটা না, তুমি আমাকে আনবা এগুলো ডিলিট করবা। তারপর গেল ওইখান থেকে, তারপর আবার ডেট দিল যে এই ডেটে বিয়ে করবো, আবারও করলো না। এরকম করতে করতে দিন যাচ্ছে আর ওর রাগ বাড়তেছে, কিছু হলেই গায়ে হাত তুলে। তখনও নিচ্ছে? তখনও পর্যন্ত নিচ্ছে, তখন পর্যন্ত নিচ্ছে। ওকে শুধু ইয়াবাই নিত না, অন্য টাকা নিত? আপনি দেখতেন ইয়াবা, কিন্তু আপনি তো জানতেন না, কিন্তু ও প্রচন্ড পরিমাণে বিয়ার খায় এখনো পর্যন্ত। ওকে ফাইন। বিয়ার মানে কি শুধু নর্মাল বিয়ার না অ্যালকোহলিক বিয়ার? অ্যালকোহলিক বিয়ার, তার মানে সে ড্রিঙ্কসও করে। তারপর শুরু করলো। তারপর হঠাৎ করে মানে এরকম বিয়ের ডেট পিছাচ্ছে। এর মধ্যে আমি একটা জিনিস বাদ রেখে আসছিলাম, আমি যখন দেশের বাইরে ছিলাম ও আমার সাথে চ্যালেঞ্জ করছিল আর ওর একটা ফ্রেন্ডকে নিয়ে, যে তুই যদি ওকে মানে কনভিন্স করতে পারোস তাহলে তুই যা চাবি তাই পাবি। কাকে কনভিন্স করতে পারি? ওর একটা ফ্রেন্ড, ওর এই ফ্রেন্ডটা অনেক সুন্দর। ওর একটা ফ্রেন্ডকে কনভিন্স কিসে নিয়ে কনভিন্স? রিলেশনে জড়াতে পারি যদি যদি মানে একটা আমি বিষয়টা বুঝিনি, মানে কে কাকে চ্যালেঞ্জ করেছে? যে তুই আমার এই ফ্রেন্ডকে পটায় দেখা, আর যদি পড়াতে পারিস তাহলে যা চাবি তাই পাবি। আমি বলছি আমি কিছু চাই না, তুই আমাকে বিয়ে করবি। হ্যাঁ করবো। ওকে। তো ওই ছেলেকে আমি এক পর্যায়ে একেবারে স্বাভাবিক, একটা ছেলে যত ভালোই থাক, একটা মেয়ে যদি ইমোশনাল হয়ে বা ওর সাথে যদি কন্টিনিউ কথা বলে, ছেলেটা তার প্রতি ইচ্ছা কেন জানি না। ও কারণ ওর এই ফ্রেন্ডটা নাকি অনেক মানে মুড দেখায়, কথা মানে কোনো মেয়ের সাথে কথা বলে না। তারপর আমি বলছি কোনো মেয়ের সাথে কথা বলে না, আচ্ছা ঠিক আছে। এটা আপনাকে বলেছে? আপনার এই বিষয়গুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, কারণ উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। সামনের দিকে গেলে বিষয়টা আমরা ক্লিয়ার হবো। ওকে, এবং এই উদ্দেশ্যটা হয়তো অন্য কোনো কিছু হতে পারে, যেটা ওকে বলেছে সেটা নাও হতে পারে, একটু সামনের দিকে গেলে হয়তো সেটা পরিষ্কার হবে। আচ্ছা, তো আপনি কি করেছিলেন সেই কথা শোনার পরে? তারপর এই ছেলের সাথে কথা বলা শুরু, কথা বললে একটা ছেলে পড়ে যাবে, বিষয়টা এরকম না? একটা না মানে কথা বলতে থাকি, ছেলে আমাকে জিজ্ঞেস করে তুমি রিলেশন আছে? আমি বলছি না আমার কোনো রিলেশন নাই, আমি একা একা থাকি। মানে আমার দুর্বলতাগুলো দেখাতাম, আমি একা একা থাকি। ওই ছেলের সাথে কি ধরনের কনভারসেশন হতো? আমি কি ধরনের বলতে বোঝাচ্ছি? ফ্রেন্ডের চাইতে কম, ফ্রেন্ডের চাইতে বেশি। এই ছেলের সাথে তো জাস্ট এমনিতেই কথা বলতাম, ইমোশনালি ব্ল্যাকমেল করা যেটা আর কি। আচ্ছা, ওই ছেলেকে কোন ধরনের স্ন্যাপ পাঠানো, ও কোন ধরনের স্ন্যাপ পাঠানো, এগুলোর মধ্যে গেছেন কি? না এরকম কিছু না। ফ্রেন্ড একসময় পড়ে গেল আপনার প্রতি? হ্যাঁ পড়ে গেল বলতে ছেলে কিন্তু প্রপোজও করে নাই, হয়ে গেছে আপনার প্রতি, মানে এমনিতে কথা চলতেছে। মানে আমি বুঝতেছিলাম হ্যাঁ এই ছেলেটা প্রপোজ করতে পারে, করবে। তার মধ্যে আমি দেখতেছি যে পাপ্পুর মন মেজাজ অন্যরকম। তখন আমি ছেলেটাকে সব সত্যি বলে দিলাম যে আসলে দেখো ভাইয়া, আসলে আমাকে তোমার ফ্রেন্ড আমাকে বলছিল আমি চাই না, আমি পারি না এগুলা, আমি তোমারে হার্ট করতে পারবো না। এই ঘটনাটা আপনি এখন যা বলতেছেন মানে বলতেছি আমি। তো তারপর ওই যে কেন আমি ওর সাথে কথা বললাম এটা ওর মাথায় ছিল। হ্যাঁ, এখন আমি যখন ওই যে দেশের বাইরে থেকে যখন আসলাম, তখন একদিন ওর ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করায় দিতেছে, ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়েছে। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, যে ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলছি। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, সেদিন ওই ফ্রেন্ডের নাকি বার্থডে ছিল। তো আমি জাস্ট বলছি ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি কেন বললাম, কি বার্থডে ছিল, তো আমি জাস্ট বলছি ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি কেন বললাম, মানে এই ছেলের সাথে আমার ফোনে আগে কথা হয়েছিল, এই ছেলের সাথে আমি কেন কথা বলবো?
এইটা বলছি এই জন্য, এই কথাটা বলার জন্য ও আমাকে যে কি করলো, সবার সামনে অপমান করলো, সবার সামনে, তোর ছেলের সামনে সবার সামনে, ছেলেদের সাথে কথা না বললে তোর ভালো লাগে না, এটা সেটা আমি খারাপ কি করলাম। ক্রেজি ছিল এবং এটা খুব স্বাভাবিক যে ওদের যে ধরনের ড্রাগ নিত এবং যেভাবে ওর লাইফস্টাইল ছিল সেখানে হয়তো বিষয়গুলো খুব স্বাভাবিক। একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষের সঙ্গে আসলে তার কাছ থেকে খুব নর্মাল আচরণ আশা করাটা খুব অপ্রত্যাশিত। তবে এটাও ঠিক যে ড্রাগ না নিয়েও মানুষ অনেক সময় খুব অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে, সেটার পিছনে অবশ্যই অনেক কারণ থাকে। যাই হোক, তারপর মানে আমি কান্না করতে করতে এখান থেকে সরে আসছি, কারণ ওই অপমানগুলো নিতে পারতেছিলাম না এতগুলো ছেলের সামনে। তারপর এরকম কিছুদিন পর পর মার চলতে থাকে, মারামারি। তো ওই দিনও মারে, যে ফ্রেন্ডের সাথে দেখা হলো দিন প্রচণ্ড মারে। তারপর হঠাৎ করে একদিন বলতেছে যে ও, আমি এর মধ্যে আমার ভুলগুলো আমি বলে দিই, নইলে ও যদি কোনোদিন এটা শুনে তাহলে ও বলবে যে ওর ব্যাপারে শুধু বলে গেছে, আমার ব্যাপারে বলিনি। আমার দোষগুলো হচ্ছে এটাই যে আমি যখন ও আমাকে মারতো বা ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, আমি সহ্য করতে না পেরে আমি চাইতাম ওর থেকে সরে যেতে। তো সরে যাওয়ার জন্য আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে চাইতাম, যে আমি যাই ওর সাথে অন্য জনের সাথে রিলেশন। আপনার যেটা খুব স্বাভাবিক না, কারণ আপনি তার বাবা মাকে এরকম দেখেছেন, গায়ে হাত তুলছে, মারামারি করছে। হ্যাঁ, এবং আমি খুব অবাক হচ্ছি যে এই সেম জিনিসটা দেখার পর আপনি বিয়ের আগে সেম একই জিনিস পাচ্ছেন, তারপরে ছেলেটাকে আপনি কেন বিয়ে করতে চাইবেন? আপনার তো একবার হওয়ার পরই এখান থেকে সরে আসার কথা। হ্যাঁ, তারপর হচ্ছে কারণ আমি ওকে অনেক লাভ করে ফেলছি। তারপর মানে আমার ভুলগুলো হচ্ছে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলতাম, ওর ওই যে ওর জিমেলটা অ্যাড করা ছিল, ও দেখতো, ও আমার ফোনের কল লিস্ট ওর ওইখানে যেত। তো যার যার নাম্বার পেতো সবাইকে ফোন দিয়ে বলতো যে মামা আমার গার্লফ্রেন্ড, আর সবাইকে আমার ছবিগুলোতে দিত, নিউড পিকগুলো দিত, যে দেখেন ওর সাথে আমার এত কিছু। নিউড পিকগুলো দিত সবাইকে? হ্যাঁ, সবাইকে বলতে যার সাথে আমি একটু মানে রিলেশনে যেতে চাচ্ছি, মানে কোনো ফ্রেন্ডলি রিলেশন নেই, আমি চাচ্ছি ওর সাথে রিলেশনে জড়ায় যাবো, আমি আমার এবার ফ্রেন্ডের থেকে সরে যাবো, এটা চেষ্টা করলেই ওই কাজটা করতাম। তো তখন আর আমি কারোর সাথে কথা বলতাম না, তখন আমার তো মুখই থাকতো না ছেলের সাথে কথা বলার, আর কি কথা বলবো। তারপর একটা পর্যায়ে গিয়ে আমি একটা জব নেই ওয়াইতে, তো একটা ভালো একটা শপে জব নেই। ওইখানে আমার মানে যে ম্যানেজার ছিল একটা মেয়ে, আমার ভালো ফ্রেন্ড ছিল, আমার সাথে ঝগড়া হয়ে ও আমার এই ফ্রেন্ডকে এই ছবিগুলো দিয়ে দেয়, আমার এই ছবি। আমার ফ্রেন্ড, আমি মানে প্রচন্ড রকমের কান্না করি, বলতেছে দেখ দেখ এটা তুই, কত জঘন্য দেখতে তুই, মানে এই কথাগুলো আমাকে বলার ফ্রেন্ড। তো বলতেছে তোর এইভাবে কথাগুলো বলার কারণ হয়েছে এটাই, যেন তুই ভুল কেন করলি, তুই এটা কেন করলি। তো তখন আমি ওরে বলছিলাম, আচ্ছা তুমি যে কাজটা করছো, একটা মেয়ে আর একটা মেয়ের সুখ কখনো দেখতে পারে না, আজকে না হোক কালকে যদি ওর সাথে আমার ঝগড়া হয় আর ওর যদি এটা দিয়ে ওর সাথে ব্ল্যাকমেল করে, ঠিক তার কিছুদিন পরে মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, ওই মেয়েটা আমাকে বলতেছে তোর এগুলো আছে, তোর কি মনে আছে? আমার কাছে কিন্তু আছে, আমি এগুলো দিয়ে কিন্তু তোর অনেক ক্ষতি করতে পারি। আমার আর কিছু বলার ছিল না, আমি মাথা নত করে ওইখান থেকে চাকরি ছেড়ে চলে আসছি। তো আরেকটা ছেলের সাথে আমি রিলেশন করতে চাই, এরকম ওর থেকে আমি সরে যাব। তো একদিন আমার মনে আছে, সত্যি কথা, আমি ওই ছেলের সাথে রিস্কায় বসছিলাম, হাত ধরে বসেছিলাম। রিস্কায় বসছিলাম বলতে আমি রিস্কা উঠতে পারি না, এখনো পর্যন্ত পারি না, আমার ভয় লাগে। তো আমি ছেলেটা হাত ধরে বসছিলাম, এটা ওকে আমি সত্যিটাই বলছি যে হ্যাঁ। তো এইটা জানার পর ওই ছেলেটাকেও আমার নেটপিক দেয়, দেওয়ার পর ওই ছেলে আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিয়ে যায় যে এই তুই কারে বিলিভ করছিস, কোন ছেলের সাথে রিলেশন করছিস, আজকে আমি যদি চাই তাহলে তোর এমন অবস্থা করবো, তোর প্রস্টিটিউশন করা ছাড়ার কোনো উপায় থাকবে না। এই ছেলেটা এইভাবে আমাকে গালাগালি করে যায়, তুই খারাপ, এটা সেটা এগুলো বলে। তারপর এই ইম্প্যাক্টগুলো খেয়াল করবেন প্রিয় শ্রোতা, যে ও কি পরিমাণ একটা জায়গায় বন্দী হয়ে আছে এবং ওকে এই ছবিগুলো দিয়ে কি পরিমাণ ব্ল্যাকমেল করা হচ্ছে। একটা হচ্ছে যে শাস্তি দেওয়া, একটা হচ্ছে পুরো জীবনটাকেই একটা খাঁচার মধ্যে বন্দী করে ফেলা, এবং সেই কাজটা কিন্তু এই ছেলেটা ওকে করছে। এবং ও ইমোশনালি বারবার ছেলেটার কাছে ফিরে আসতেছে কোনো উপায় নেই বলে। হ্যাঁ, উই পোকা যেরকম আগুন দেখে আগুনের উপর ঝাঁপায় পড়ে, তারপর দুটো পাখা হারায় সুর করে ওখান থেকে ফিরে আসে অথবা মারা যায়, ওর অবস্থা হয়েছে ঠিক সেরকম। বলেন তারপর ওর থেকেও সরে গেলাম। সরে যাওয়ার পর লাস্ট আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ওই ছেলেটা আমার সব জানতো, আমি ছেলেটাকে সব বলছি যে আমার এগুলো হয়েছে, ও আমার সাথে এরকম ব্যবহার করে, সবকিছু জানার পর ছেলেটা আমাকে প্রচন্ড রকমের লাভ করে। তো এই ছেলেটা মানে সব জেনে শুনে ও আমাকে প্রেম করতে চায় না, আমাকে বিয়ে করতে চায়। তো একদিন ওর সাথে আমি মিট করার পর মানে সবকিছু বলার পর আমি অনেক কান্না করি, আমার কান্না পেয়ে যায়। তো ওই ছেলেটা আমাকে বলে যে আমি তোমার সাথে প্রেম করবো না, আমি তোমাকে বিয়ে করবো। তো সেই দিনের পরে আরেকদিন মিট হয়, তখন দুষ্টুমি করতে করতে সত্যি কথা যেটা, আমি ওই ছেলের গালাটা কিস করি। ছেলেটাই বলছিল ওর ফ্রেন্ডদের সামনে, ওর ফ্রেন্ডরা বলতেছিল আমার ভাবি, বলতেছে তোর ভাবি হয় না, আমার বিশ্বাস হয় না এটা আমাদের ভাবি। পরে আমি বলছি কি করলে বিশ্বাস হবে, বলতেছে যে আচ্ছা তাহলে একটা আমার ভাইকে একটা কিস করেন তাহলে বিশ্বাস হবে। তো আমি তখন ওর গালে একটা কিস করি, সেটাও আমি ওরে বলে দিয়েছি আমি এটা করে ফেলছি, আমি এটা করছি। তো তখন এটা নিয়েও অনেক কাহিনী, ওই ছেলে কেউ জানা তাই শোনায়, তো এগুলো চলতে থাকে। তো একটা পর্যায়ে হঠাৎ করে একদিন মানে বলতেছে ওর নামে নাকি কোন জায়গাটাকে নিয়ে মামলা হয়েছে, ও এখন পলাতক, যে আমি এখন পলাতক আছি, আমি কয়েকদিন দেশে ঢাকার বাইরে থাকবো, তুমি টেনশন করো না, আমি সুযোগ পেলে তোমাকে ফোন দিব। আমি তো কান্নাকাটি শুরু করে দিচ্ছি, আল্লাহ এটা কি হলো। তো আমি বললাম যে কি এমন হলো যে তোমার পলাতক থাকতে হবে, বলতেছে আমি ঢাকাতেই থাকতে পারবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে থাকো, ভালো থাকো। বাসা বলতে ওর বাসা চিনতাম না, এমনিতে ওর জানতাম যে ওইখানে থাকে। তো তারপর হঠাৎ করে মানে 2-3 দিন যায়, ফোন দেয় না। তারপর 2-3 দিন পর একদিন ফোন দিয়ে বলে যে মানে অনেক নীরব একটা বন্ধ একটা জায়গায় বসে বলে দেখো আমি থাকতে রয়েছে এখানে, এমন একটা অবস্থা, মানে
পলাতক থাকতে হচ্ছে, আমাকে পুলিশ পাইলে নিয়ে যাবে। সেখানে জায়গা নিয়ে কি হয়েছে আমাকে বলো। বলতেছি যে আসলে জায়গাটা যার থেকে নিছে এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে একটানা 2 সপ্তাহের মতো কোনো নেই, খবর নাই, একেবারে টোটালি কথা বন্ধ। হঠাৎ একদিন এই কথা বন্ধের এই মাঝখানে হঠাৎ একদিন আমি খাওয়া দাওয়া করতেছি, মানে কেন জানি আমার খাবার নামতেছে না গলা দিয়ে, খেতেই পারতেছি না, এত খারাপ লাগতেছে, মানে বুঝাইতে পারবো না, কেমন যেন লাগতেছে। ওর ফোন দিতেছি, ফোন কোনোভাবেই পাচ্ছি না। তারপর আমি ওর ফ্রেন্ডের দোকান চিনতাম এলিফ্যান্ট রোডে, তো আমি ওর ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম তার কিছুদিন পরে, মানে 2 সপ্তাহ যখন শেষ, বললাম যে আসলে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। আমি দোকানে গেলাম, বললাম যে তুমি একটু ওরে ফোন দিয়ে আসতে বলো, আমি আসতে, তুমি বললো না। পরে বলতেছে আসতে বললে এখন তো পারবো না, আমার দোকান বন্ধ হলে তারপর আসতে বলবো, তুমি বসো। দোকান বন্ধ হতে তখনও 4-5 ঘন্টা বাকি। আমি একটানা 4-5 ঘন্টা বসে আছি ওইখানে। পাশে আবার ওর আরেক ফ্রেন্ডের দোকান ছিল, তো ও আপুকে ফোন দিয়ে বলতেছে যে তুই মানে ওই ফ্রেন্ডের দোকানে আয়। কোথায় দোকান? আমি আসতেছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে কিসের দোকান? কম্পিউটার, আচ্ছা, আলটিমেটলি হচ্ছে ওদের ফ্রেন্ড হচ্ছে কম্পিউটার দোকান। কম্পিউটারের দোকান ছিল। তো এখানে বসে আছি। এখন ও বলতেছে যে অনেকদিন যাবত কথা হয় না। এখন ও বলতেছে যে পাপু একটু তুই আয়, দোকানে আয়, তোর সাথে দরকার আছে। তো ও অন্য একটা ফ্রেন্ডের দোকানে ও আসছে শুনলাম। তো এখন আমি এই ফ্রেন্ড যার কাছে আমি আসলাম, আমি তাকে বলতেছি যে ও আসছে, বলতেছে চলো তুমি। তো আমাকে নিয়ে গেলো। আমি মানে এতদিন যাবত যে কথা হচ্ছে না বা ঝগড়া হয়েছে, আমি সবকিছু ভুলে গিয়ে আমি দৌড় দিয়ে ওর সামনে যে বলতেছি তুমি আসছো। পরে আসছো বলে 2টা হাত আমি ধরছি। হাতটা ধরার পর আমি মানে